আচ্ছা দেখো, মানে কম্পিউটারে ওয়েব ডিজাইন বেসিক শুরু থেকে যেটা বলছি, তোমার প্রথমে নোটপ্যাড প্লাস প্লাস মানে সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর তুমি মনে করো যে একটা প্রজেক্ট নিলা, ধরো আমি এখানে গেলাম, এখানে যে কোনো একটা জায়গায় গেলাম, ডেস্কটপে নিতে পারো। হ্যাঁ, একটা ফোল্ডার নিলাম আমি এখানে, আমি লিখলাম যে ওয়েব ডিজাইন, একটা ফোল্ডারের নাম দিলাম ওয়েব ডিজাইন নামে, ঠিক আছে। আচ্ছা, এরপর থেকে ভিতরে গেলাম আমি। তুমি যখন কি করে প্রথমে একটা নিতে হবে, ডান ক্লিক করলাম, ডান ক্লিক করে এখানে নিয়ে গিয়ে টেক্সট ডকুমেন্ট, এটা ইন্ডেক্স ডট এইচটিএমএল, মানে যেটা আমরা এইচটিএমএল প্রথমে শিখতে হবে। ওয়েব ডিজাইনে তোমাকে এইচটিএমএল শিখতে হবে, সেগুলো ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তুমি করতে পারবা, ডিজাইন করতে পারবা, মানে ওয়েবসাইট তৈরি করতে পারবা, ওয়েবসাইট ডিজাইন করতে পারবা। তো যেহেতু আমি এইচটিএমএল ল্যাঙ্গুয়েজে লিখবো এটা, এই জন্য তোমার এখানে ইচ্ছে মতো নাম লিখতে পারো, ইন্ডেক্সটা ইচ্ছে মতো লিখতে পারো, ডট এইচটিএমএলটা লিখতেই হবে। এই যে এক্সটেনশন, যেমন MP3 MP4 আছে না, গানের জন্য MP3 শুধু শোনা যায়, আর দেখার জন্য ভিডিও ফরম্যাট MP4 আছে, ওইরকমভাবে ডট এইচটিএমএল থাকবে এখানে। হ্যাঁ, এলে বিষয়। তো প্রথমে তুমি নোটপ্যাড ইনস্টল করার পর একটা ফোল্ডার নিলা, যেমন একটা ফোল্ডার এখানে, তুমি যদি কম্পিউটার বেসিক জানো, নি ফোল্ডারে ক্লিক একটা ফোল্ডারের নাম দিলা ওয়েব ডিজাইন। এরপর দেখাচ্ছে এখানে গিয়ে ডান ক্লিক করলাম, ডান ক্লিক করে দেখাচ্ছে যে এই এই ইন্ডেক্স ডট, এখানে প্রথমে নাম দিলা যে কোনো একটা নাম তুমি দিতে পারো, এখানে যে রিঙ্কু ডট এইচটিএমএল, হ্যাঁ, বা হাসিব ডট এইচটিএমএল, মিথুন ডট এইচটিএমএল নাম দিলেই হবে এখানে। দেওয়ার পর দেখাচ্ছে যে এরকম ফাইল ফরম্যাট আসবে, তখন এখানে ডান ক্লিক করতে হবে। ডান ক্লিক করলে এই ফাইলের উপর গিয়ে যেটা তুমি করলা এইচটিএমএল করলা, ডান ক্লিক করলে এখানে দেখা যাবে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। যেহেতু এটা ইনস্টল করা আছে, শুধু এটা শো করবে, ইনস্টল না করলে তো শো করবে না। এখন এখানে গিয়ে ডান ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস এখানে ক্লিক করলাম, ক্লিক করলে দেখাচ্ছে তোমার, তখন এখানে দেখা যাবে যে ইন্ডেক্স ডট এইচটিএমএল, এই যে চলে আসছে এখানে, এবং এখানে লেখার জায়গা চলে আসছে। এখানে তোমাকে এইচটিএমএল করে লিখতে হবে। কিভাবে লিখবা, তোমার হচ্ছে এইচটিএমএল যে স্ট্রাকচার আছে, গঠন তোমাকে ফলো করতে হবে। গঠনটা এরকম যে আমরা যখন বাংলা ভাষা ইংরেজি ট্যাগগুলো, মানে ইংলিশ এবং বাংলা ভাষার ক্ষেত্রে শব্দ ব্যবহার করি, বর্ণ শব্দ এবং সেন্টেন্স বাক্য ব্যবহার করে আমরা কথাবার্তা বলি, ওইরকমভাবে তোমার এই এইচটিএমএল যেটা শিখতেছো ওয়েব ডিজাইনের জন্য, এইচটিএমএল যেটা ভাষা শিখতেছো, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, একটা এটা পুরোপুরি অর্থ। এই ভাষার হচ্ছে এরকম শব্দ বর্ণ আছে, হ্যাঁ, শব্দ বর্ণের মতো, তাকে ট্যাগ বলা হয়। এই ট্যাগের মাধ্যমে কি করে একে স্ট্রাকচার গঠন আছে, এই গঠন তোমাকে ফলো করে কোডগুলো লিখতে হবে। তো আমাদের যেমন আমরা যদি ভাগ করতে পারি দেহকে তিনটা অংশে, একটা হচ্ছে পা, ঠিক আছে, লেগ, পা, আর হচ্ছে বডি, আর হচ্ছে হেড, মাথা, এই তিনটা ভাগ করতে পারি। ওরকম পুরো ওই এইচটিএমএল কোডকে দুই ভাগে ভাগ করা হয়, ঠিক আছে। একটা হচ্ছে, আচ্ছা প্রথমে লিখে দেবো এইচটিএমএল ট্যাগ, ঠিক আছে, কন্ট্রোল ডি চাপলাম, তাহলে ডাবল হয়ে গেল, একটা লেখার পরে কন্ট্রোল ডি চাপলে ডাবল হয়ে যাবে, এন্টার চাপলাম। এখন দেখো এখানে গিয়ে স্ল্যাশ দিয়ে দিলাম, কেন দিলাম এটা, এটাকে স্ল্যাশ বলা হয়, হ্যাঁ, এটাকে ট্যাগ বলা হয়, এটা এইচটিএমএল ট্যাগ, এটা হচ্ছে এইচটিএমএল ট্যাগ। দেখে শুরুর ট্যাগ বলা হয় কি শেষের ট্যাগ বলা হয়, যেহেতু আমরা এইচটিএমএল কোড লিখতেছি এবং এটা কোডের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করব, ডিজাইন করব, এই জন্য আমার এইচটিএমএল এর ভিতরে লিখতে হবে। এইচটিএমএল এটা একটা ট্যাগ, এটা অ্যাঙ্গেল ব্র্যাকেট শুরু, হ্যাঁ, মানে বাঁকা যে আমরা গ্রেটার দেন লেস দেন এখানে বলি, এটাকে এভাবে লিখতে হয়, এটা গ্রেটার দেন লেস দেন, এটা হচ্ছে গ্রেটার দেন, হ্যাঁ, এভাবে লিখতে হবে, ভিতরে এইচটিএমএল লিখতে হবে। আর লাস্টের শুরুটার ক্ষেত্রে লিখতে হবে, আর পরেরটাতে কি করতে হবে, একইভাবে লিখতে হবে, কিন্তু তার আগে একটা এরকম বাঁকা একটা দিতে হবে, মানে টান দিতে হবে, একে বলা হয় স্ল্যাশ। তাহলে এটাকে বলা হয় শুরুর ট্যাগ, ট্যাগ বলা হয় টিএজি ট্যাগ, আর এটাকে বলা হয় শেষের ট্যাগ। হ্যাঁ, আমরা যদি এইচটিএমএল ভাষা লিখতেছি, সেজন্য সবগুলো কোড এই এইচটিএমএল ভিতরে লিখতে হবে। হ্যাঁ, এরপর এখানে আসলাম, আসার পর যেটা করতে হবে, আমি এখানে ট্যাব চাপলাম, একটা কিবোর্ডে দেখো ট্যাব আছে, ট্যাব একটা অপশন আছে, তুমি চাপার পরে সামনের দিকে আসবে। এরপর তোমার স্ট্রাকচার লিখতে হবে এইচটিএমএল এর, যেহেতু এইচটিএমএল ভিতরে ঢুকে গেছি, স্ট্রাকচার হচ্ছে প্রথমে হেড লিখতে হবে। আমি
একে অ্যাঙ্গেল ব্র্যাকেট বলা হয়। আমরা এখানে লেস দেন গ্রেটার দেন বলি ম্যাথের ক্ষেত্রে, গণিতের ক্ষেত্রে, কিন্তু কম্পিউটার প্রোগ্রামিং ভাষায় অ্যাঙ্গেল ব্র্যাকেট বলা হয়। স্টার্টিং অ্যাঙ্গেল ব্র্যাকেট এন্ডিং। বুঝতে পারলে কি? হ্যাঁ, গুড। তুমি তো ইন্টার লেভেল ইয়া করেছো না, ওই যে আইসিটি করেছো না? আচ্ছা, গুড। তাহলে তো খুব একটা বিষয়, তুমি এগিয়ে আসো, অনেক অনেক ভালো করতে পারবো তাহলে ওয়েব ডিজাইনে। কারণ ইন্টারমিডিয়েটে যে আইসিটি ছিল, হ্যাঁ, সেই আইসিটি তোমার দেখাচ্ছে যে এখানেও মানে ওই বেসিকটা এখানেও আছে। ওখানে তুমি বেসিক শিখেছো ইন্টারমিডিয়েট আইসিটিতে, ওই একই এইচটিএমএল একই এখানে আছে। এখানে তুমি অ্যাডভান্স লেভেল শিখবা। ওখানে বেসিক সামান্য কিছু শিখেছিলে, এখানে অ্যাডভান্স শিখবা। তুমি যদি ওখানে ভালো 94 মার্কস ছিল তোমার আইসিটিতে, মানে তুমি অবশ্যই ভালো জানো, তুমি ভালো স্টুডেন্ট ছিল, তা তুমি মনে করো যে মনে করো 30% এগিয়ে আসো, 30-40% এগিয়ে আসো, ঠিক আছে? আর বাকি 40% এগুলোই তোমার দেখাচ্ছে ইনশাল্লাহ ভালো করতে পারবা। শুনে খুব ভালো লাগলো, তুমি আইসিটি ছিল এবং অনেক ভালো করেছো এই সাবজেক্টে। আচ্ছা, এখন দেখো, তাহলে আমরা অত বেশি বোঝাতে পারবো না, খুব সহজে বুঝতে পারো, যেহেতু ওই সময় তোমার ধারণা ছিল এই সম্পর্কে। দুইটা অংশে ভাগ করতে হবে, হেড এবং বডিতে। হেড লিখলাম, এবার কন্ট্রোল ডি চাপলাম। কন্ট্রোল ডি চাপলে ডাবল হয়, হ্যাঁ, এটা কিবোর্ড কমান্ড। এখানে স্ল্যাশ, তাহলে এটা হেড ট্যাগ, এটা শুরু করতে শেষ করলাম। একইভাবে কি এখানে বডি লিখলাম, বডি ট্যাগ শুরু করলাম, কন্ট্রোল ডি চাপলাম এবং বডি ট্যাগ শেষ করলাম। আচ্ছা, এইভাবে হেড ট্যাগ শুরু করলাম, বডি শেষ করলাম, বডি ট্যাগ শুরু করলাম, শেষ করলাম। তাহলে এইভাবে সাথে কোড লেখার নিয়ম, এটা এস্টিমেট টাস্ক আছে, তুমি করেছো এখানে আইসিটিতে, তুমি জানো এটা। আচ্ছা, এখানে একটা ট্যাগ দিতে পারি, টাইটেল ট্যাগ, লেডের ভিতরে যেটা থাকে এটা সাধারণত টাইটেল। টাইটেল দিলাম, ঠিক আছে? এখন দেখো, এটা কিছু লিখতে পারি, দিস ইজ টাইটেল লিখতে পারি, আপাতত দিস ইজ টাইটেল লিখে দিলাম। এখন দেখো, এখানে গিয়ে আছে হচ্ছে বডি, বডির মধ্যে সবগুলো কোড লিখতে হয়। এখন তোমার দেখছে এইচটিএমএল ট্যাগ আছে, এরকম কিছু বলা যায় ভাষার ক্ষেত্রে, বর্ণ, শব্দ, তারপরে দেখাচ্ছে ইয়ে আছে, বর্ণ আছে, শব্দ আছে, সেন্টেন্স আছে, এরকম ভাবে তোমার এই এইচটিএমএল ভাষার ক্ষেত্রে ট্যাগ আছে, ট্যাগের মাধ্যমে লেখা হয়। যেমন আমরা অলরেডি দেখো কয় ট্যাগ দেখলাম, এইচটিএমএল ট্যাগ, এটা হেড ট্যাগ, টাইটেল ট্যাগ, বডি ট্যাগ, হ্যাঁ। তো এই ট্যাগগুলো তুমি যদি শিখে যাও কোন ট্যাগের কি ব্যবহার, তাহলে তুমি খুব সহজ ওয়েবসাইট ডিজাইন করতে পারবে। এখন এই ট্যাগগুলো তখন ধারাবাহিক দেখাবো, হ্যাঁ। ট্যাগের সাথে আরো কিছু জিনিস আছে, যেমন অ্যাট্রিবিউট নামে জিনিস আছে, হ্যাঁ, এগুলো তোমাকে শিখিয়ে দেবো। আচ্ছা, তাহলে কিছু ট্যাগ আলোচনা করি আমরা। এই ট্যাগ লিখবে, মনে করো তুমি কোনো হেডিং লিখবে, তখন তোমার H1 ট্যাগ লিখতে হবে। মিল আছে না, বুঝছো? হেডিং মানে কি? শিরোনাম, হেডলাইন। পত্রিকার সময় বড় করে হেডিং লেখে, হেডিং দেয়, শিরোনাম দেয়। তো এরকম ভাবে যদি আমি কোনো ওয়েবসাইটের উল্লেখ করতেছি যে বড় করে একটা শিরোনাম দিব কোন লেখার, তো সেটা H1 এর ভিতরে লিখতে হবে, তাহলে সে শিরোনাম হিসেবে কাজ করবে। যেমন আমি একটু লিখলাম যে উই আর লার্নিং ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন লিখে দিলাম। দেখো, এখানে H1 দিতে হবে। আচ্ছা, এখন দেখো, এই যে আমাদের H1, এই ট্যাগের মধ্যে লিখলাম। কেন লিখলাম? এটা শিরোনাম হিসেবে শো করবে। আমরা যখন প্রত্যেক কিছু লিখি, বড় করে প্রথমে শিরোনাম দিই, তারপর আস্তে আস্তে লিখি। তুমি খাতায় লেখার সময় দেখো, তুমি কোনো রচনা লিখতেছো, উপরে শিরোনাম দিলা, ঠিক আছে, যে আমার জীবনের লক্ষ্য, অথবা দেখাচ্ছে যে এরকম কিছু লেখা যে ভ্যালু অফ টাইম, বড় করে লেখার পর তারপর আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ তার অনেকগুলো বর্ণনা লাগবে আস্তে আস্তে, ঠিক আছে? আমাদের প্রথমে শিরোনাম দিতে হবে, H1 শুরু করলাম, H1 শেষ করলাম, সেভ করলাম। এটা কেমন দেখা যায় দেখো, এই যে রান করি, এখানে এই যে রানে ক্লিক করলাম, এখানে এই লাঞ্চ ইন ফায়ারফক্স, লাঞ্চ মানে চালু করা, ঠিক আছে? আমি অনেক ধরনের ব্রাউজার আছে, তুমি জানো, তুমি যদি মোবাইল স্মার্টফোন ব্যবহার করো, অপেরা মিনি, গুগল ক্রম, মজিলা ফায়ারফক্স, ঠিক আছে, ইউসি ব্রাউজার আছে না, এখানে ব্রাউজারের জন্য সাধারণত ওয়েবসাইট দেখা হয়ে থাকে, ব্রাউজ করা হয়, ঠিক আছে? তা আমরা এটা একটা ব্রাউজার ওপেন করে এখানে ক্লিক করলাম, দেখো এই যে গুগল ফায়ারফক্স আছে, আই মানে ইন্টারনেট এক্সপ্লোরার, এটা একটা ব্রাউজার, ক্রম মানে গুগল ক্রম, সাফারি এটা একটা ব্রাউজার। তো আমরা এই ফায়ারফক্সে এখানে ক্লিক করলাম, মানে
একটু অন করে দেখবো আমরা। তোর পুরো ক্লাসটা ভিডিও হয়ে যাচ্ছে, তুমি এই ক্লাসটা শুধু তোমাকে পাঠাবো। হ্যাঁ, তুমি নেক্সট টাইম রাজশাহীতে এসেই যত সম্ভব রাজশাহী চলে আসবা। হ্যাঁ, তোর সাথে আরো যারা আছে ওরা মনে করো যে এগিয়ে যাচ্ছে, প্রজেক্ট করতে চাচ্ছে, আমি চাচ্ছি তুমি এক্সট্রা ক্লাস করে প্রজেক্ট শুরু করে দেবো ওদের সাথে, যেন ভালো শিখতে পারো। বাসায় কাজটা শেষ করে তত সম্ভব রাজশাহীতে চলে আসবা। দেখ আমি এখানে রান করলাম, রান করার পর দেখা যাচ্ছে উই আর লার্নিং ওয়েব ডিজাইন, ঠিক আছে, এই শো করছে। কিন্তু একটা ছিল করে দেখো এখানে তো ট্যাগ শো করছে না এখানে, এই যে এইচটিএমএল, হেড, টাইটেল, বডি, যত অনেক কিছু আছে, এগুলো কিন্তু কিছুই শো করছে না। কি শো করছে? লেখা আছে, লেখাটা শো করছে, দেখছো কি? কারণ এই লেখা শুধু শো করবে, এই ট্যাগগুলো কখনোই শো করবে না। তুমি যে ফেসবুক ব্যবহার করো, সে ফেসবুকটা এই কোড দিয়ে তৈরি, ঠিক এইভাবে এইচটিএমএল, হেড, বডি, টাইটেল, এইচ1, এগুলো কি দেখা যায়? ফেসবুকে ঢুকে গেলে কখনোই দেখতে পাও না। যদি দেখা যেত তাহলে কেউ ফেসবুক ব্যবহার করতো না, খুব কঠিন মনে করতো তখন এটাকে, তাহলে খুব কঠিন মনে করতো এটাকে, ঠিক আছে? শুধু দেখা যায় কি, মেন লেখাগুলো দেখা যায়, অপশনগুলো দেখা যায়, ঠিক আছে? এগুলো বিষয়। আমার গাড়ি নিচে কি করো তুমি? একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। যে ভাইয়ার যদি ল্যাপটপে আপনার নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড না করতে পারে, তাহলে ভাইয়া ফোন থেকে ক্রোমো ব্রাউজারে গিয়ে নোটপ্যাড প্লাস প্লাস ফ্রি ডাউনলোড লিখে সার্চ দিলে চলে আসে। আমি এভাবে ডাউনলোড করছি, তাই না? মানে ফোনে নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করার পর সেটা আমি ল্যাপটপে ট্রান্সফার করার পর ইনস্টল করছি। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, ওই সিস্টেমে করা যাবে। ওই এখন বাড়িতে আছে, বুঝছো? এই যে রিঙ্কন বাড়িতে আছে, ওই রাজশাহীতে আসবে, তারপরে দেখাচ্ছে ওর রাজশাহী ডেস্কটপ কম্পিউটার আছে, তারপরে ইনস্টল করবে এইভাবে, ঠিক আছে? তোমার আছে বাট নোটপ্যাডটা মানে ইনস্টল করতে হ্যাঁ, পারছি না। যদি মনে করো তোমার সাথে লিংক করে দিব, হ্যাঁ, যদি দেখাচ্ছে যে তোমার সাথে একই পেজে আছো, পরস্পরকে হেল্প করলে দেখাচ্ছে অনেক এগিয়ে যাবা, ঠিক আছে? তোর সাথে লিংক করে দিলাম, পরে দেখাচ্ছে সমস্যা হয়, তুমি হেল্প করলা, ডাউনলোড করে দিলা, আমি নিজেই পাঠিয়ে দিব, ওকে, ঠিক আছে? বা তুমি দেখাচ্ছি একটা আপডেট সিস্টেম শিখিয়ে দিলাম, অনেক কিছু শিখাতে পারো। তুমি ওকে শিখাবে, ওই তোমাকে শিখালো, মানে গ্রুপে থাকে ওয়েব ডিজাইনের কাজগুলো এরকমই। হ্যাঁ, শিখতে শিখতে কেউ বেশি শিখে, কেউ কম শিখে, একটা বিষয় ভালো জানে, কেউ একটা কম 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 বুঝতে পারে, এরকমই হয়ে থাকে জেনারেলি। হ্যাঁ, সমস্যা নাই। আমার একটু উপকার হইতো, হ্যাঁ, তো একটা জিনিস শিখাতে লেগেও শিখা হয়। হ্যাঁ, অবশ্যই শেখা যাবে, শেখা যায়, সমস্যা নাই। রিঙ্কু হচ্ছে যে রাজশাহীতে আসুক, আসলে তোদের লিঙ্ক আপ করে দিব, তোমরা কথাবার্তা বলবা, মানে এখানে বন্ধুর মতো থাকলে তোমাদের শিখতে অনেক সুবিধা হবে। হ্যাঁ, আর আইটি কাজে এরকম কাজ যে এখানে একা থেকে এগোনো সম্ভব না। এখানে প্রচুর দেখাচ্ছে যে মানে ক্লায়েন্টের কাজ করতে গিয়ে প্রচুর আসে, মানে এখানে অনেক কিছু দেখাচ্ছে যে জানতে হয়, অনেকের হেল্প দরকার হয়। হ্যাঁ, এর একসাথে না থাকলে ওই মানে একসময় হতাশ হয়ে যেতে হয় শুরুতে, যা শুরুতে কাজ করতে যাই, যাদের কাজ পাচ্ছে না, কাজ করতে দেরি হচ্ছে, সময় লাগছে। আর তাদের গ্রুপে থাকলে একজনের দেখা থেকে আরেকজন মনে করো যে অনুপ্রাণিত হয়, এই হলো বিষয়। আচ্ছা দেখো, এখানে দেখো আমি শিরোনাম নিলাম, এখানে প্যারাগ্রাফ লিখবো। কি লিখবো এটা মনে করো, লিখলাম যে কিছু লিখে দিলাম ভিতরে, মনে করো যে ওয়েব ডিজাইন হ্যাঁ ইজ নাও মোস্ট ইম্পর্টেন্ট, লিখে দিলাম। ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট লেখা, ঠিক আছে? কন্ট্রোল হিসেবে কপি করলাম, এইভাবে অনেকগুলো করে দিলাম। এখন আমি সেভ করলাম, এখানে গিয়ে রিলোড করলাম, দেখা চলে আসলো লেখাগুলো, তাই না? তাহলে এটা শিরোনাম, এটা তার লেখা। এইভাবে সাধারণত ওয়েবসাইটে লেখাগুলো শো করে। আর এই পি ট্যাগকে বলে প্যারাগ্রাফ ট্যাগ। হ্যাঁ, তারপর যদি পুরো ওয়েবসাইটে কখনো কোড করতে চাই, তুমি যদি এখানে ফেসবুকে যাও, দেখো সেখানে এইভাবে লেখা আছে। তুমি যদি ফেসবুকে যাও এবং ডান ক্লিক করো, হ্যাঁ, যেখানে যে ফেসবুকে যাই, দেখো আমি দেখলাম এখানে ফেসবুক, FAC, ফেসবুকে ঢুকলাম, দেখো ফেসবুকের ইয়ে চলে আসছে এখানে, মানে ফেসবুকে যেটা হচ্ছে যে আসতেছে, এখনো আসে নাই, এই যে এই যে তোর ফেসবুকের ফর্ম চলে আসছে এখানে, যে ফেসবুক ফর্ম,
আর এখানে দেখো যে ফেসবুক, এটা মনে করো H1 এর মধ্যে লেখা আছে, এটা যে সবুজ কালার ফেসবুক লেখা আছে সেটা। আর ফেসবুক হেল্পস ইউ কানেক্ট অ্যান্ড শেয়ার উইথ পিপল, এটা হয়তো এটা মনে করো পি এর মধ্যে লেখা আছে হয়তো বা। চলো আমরা দেখে আসি কিভাবে দেখবো এটা, এই কিভাবে লেখা আছে। এখানে ফেসবুকের উপর ক্লিক করতে হবে, দেখেন এখানে যে ক্লিক করে দিলাম মনে করো, এখানে গিয়ে ডান ক্লিক করতে হবে, এখানে ডান ক্লিক করলাম, নিচ দিকে তো চলে আসছে ইনস্পেক্ট এলিমেন্ট কিউ লেখা আছে, এখানে ক্লিক করবা। আচ্ছা এই দেখো কি বললাম, এই দেখো লেখা আছে H2 এর মধ্যে লেখা, দেখছো? তোমাকে যে কোড শিখাচ্ছি ফেসবুকের একই কোড, এই দেখো দেখো এই লেখা আছে H2 শুরু হয়ে যায় H2 শেষ, বুঝছো? যে ফেসবুক হেল্পস ইউ কানেক্ট অ্যান্ড শেয়ার উইথ পিপল ইন দ্য লাইফ, বুঝতে পারলে কি এর বিষয়। তো এইভাবে সাধারণত কি হয়, আরেকটা ছবি, এটা ফেসবুকের ছবি দেওয়া আছে পিকচার, এইভাবে সাধারণত ফেসবুকে কোডগুলো লেখা হয়ে থাকে। তুমি যে কোনো ফেসবুকে ডান ক্লিক করলে, এখানে ডান ক্লিক করে ইনস্ট্যান্ট এক লাইন দেখে পাবা। আর যদি ভিউ পেজ সোর্স করো তাহলে পুরো কোড দেখতে পাবো ফেসবুকে। এই দেখো দেখা যাচ্ছে, এই দেখো ডক টাইপ HTML দেখা যাচ্ছে, HTML শুরু হয়েছে, HTML শুরু। আর এই দেখো হেড শুরু হয়েছে, এই যে হেড শুরু হয়েছে এখানে। আর নিচে চলে এসো, এদিকে আরো নিচে আছে, ঠিক আছে? এখানে নিচে এসে হেড শেষ আছে এবং বডিও আছে, বুঝা যাচ্ছে কি? এবারে যে HTML, এগুলো HTML কোড, এই কোডগুলো তো যখন শিখবা খুব ইজি তোমার কাছে মনে হবে তখন। আর যদি তুমি মনে করো একটা ভালো নিউজ, যেহেতু তুমি হচ্ছে যে আইসিটিতে 94 মার্কস পেয়েছো, মানে কি তুমি অনেক ভালো স্টুডেন্ট ছিলা, হ্যাঁ খুব সহজে দেখাচ্ছে তুমি ভালো করতে পারবা। দেখো তাহলে এই ট্যাগ শিখলাম, পি ট্যাগ শিখলাম, এটা হচ্ছে পি ট্যাগের কাছে। H1 ট্যাগ হচ্ছে 6 ধরনের হয়ে থাকে, ঠিক আছে? এটা H1 থেকে যখন ফেসবুকে দেখলে H2 আছে, হ্যাঁ আচ্ছা 4 5 6, H1 তারপর H2 শুরু H2 শেষ, তারপর H3 শুরু H3 শেষ, এবার H4 শুরু, এখানে গিয়ে H4 শুরু H4 শেষ, তারপর H5 শুরু H5 শেষ, তারপরে H6 শুরু H6 শেষ। তাহলে H1 থেকে H6 6টা ট্যাগ আছে। এর কাজ কি জিজ্ঞেস করে, স্যারের কাজটা কি? এখন আমি দেখালে বুঝতে, আমি ব্রাউজারে গেলাম আর রিলোড করবো এখন। হ্যাঁ এই দেখো তুমি অবশ্যই দেখেছো তোমার ইয়েতে আইসিটিতে যে H1 সবচেয়ে বড় হয়, তার চেয়ে ছোট হচ্ছে H2, তার চেয়ে ছোট H3, এভাবে সবচেয়ে ছোট হচ্ছে H6। তোমার যখন যে ডিজাইনটা দরকার সেখানে সে অনুযায়ী তুমি এটা ব্যবহার করবা। তাহলে আমার H1 ট্যাগ হয়ে গেল, পি ট্যাগ হয়ে গেল। এবার তোমাকে দেখা হচ্ছে যে অ্যাঙ্কর ট্যাগ, লিঙ্ক ট্যাগ। হ্যাঁ যে লিঙ্ক করবা কিভাবে, যদি তুমি ফেসবুকে যাও দেখবো লিঙ্ক আছে, আমি চলে গেলাম facebook.com, হ্যাঁ এখানে গিয়ে দেখবে লিঙ্ক আছে বিভিন্ন, এই জায়গায় ধরলাম তখন লিঙ্ক দেখাচ্ছে, শো করছে, এই দেখো হ্যাঁ এই যে হাতের মতো হয়ে যাচ্ছে না, হাতের মতো এরকম, যেখানে হচ্ছে এরকম হাতের মতো আছে, হাতের মতো এখানে যেখানেই আছে মানে সেখানে লিঙ্ক আছে, ঠিক আছে? সেখানে তোমার দেখাচ্ছে যে ধরলে যে লিঙ্ক আছে, এই যেখানে একটা লিঙ্ক আছে। যদি এরকম লিঙ্ক যদি করতে চাই তাহলে একটা ট্যাগ ব্যবহার করতে হবে, এগুলো অ্যাঙ্কর ট্যাগ বলা হয়। দেখো এ ট্যাগ, এ ব্যবহার করলাম, এ শুরু এ শেষ, ঠিক আছে? এখন এখানে গিয়ে দেখাচ্ছে তুমি ফেসবুক মাঝখানে ফেসবুক লিখলাম মনে করো কোনো কারণে, ঠিক আছে? তাহলে এটা অ্যাঙ্কর ট্যাগ, এ শুরু এখানে এ শেষ, এখানে পি শুরু ছিল পি শেষ, একে ডাবল ট্যাগ বলা হয়। আচ্ছা এখন আমি ফেসবুকে লিঙ্ক করবো এখানে। এখন দেখো আমি যে রান করি, ডান গিয়ে রিলোড করি, কিছু দেখতে পাবো না। এই দেখো শুধু ফেসবুক লেখা দেখাচ্ছে, এখানে লিঙ্ক হয় না। এখানে এখন লিঙ্ক করতে চাইলে কি করতে হবে, এটা কেটে দিয়ে আগে। দেখো এখানে লিঙ্ক করতে চাইলে কি করতে হবে, এখানে প্রথম ট্যাগের মধ্যে গিয়ে স্পেস দিতে হবে, দিয়ে এই স্টেপ লিখতে হবে। এই স্টেপ না হাইপার লিঙ্ক রেফারেন্স, এটা আউট পজিশন দিলাম। এই স্টেপ মানে তুমি যে লিঙ্ক করবা ফেসবুকের সাথে,
আমি এখানে যখন ক্লিক করবো তখন ফেসবুকে যেতে হবে। আমরা যে ওয়েবসাইট তৈরি করতেছি একে আমাদের ফেসবুকের সাথে লিঙ্ক করে দিব, যেন এখানে ক্লিক করলে ফেসবুকে ঢুকে যায়। তো প্রথম ট্যাগের মধ্যে লিখতে হবে, এই ট্যাগের মধ্যে লিখলাম, কিন্তু এই যে এই স্টেপ দেখলাম এখানে গিয়ে ফেসবুকের ঠিকানা লিখে দাও। ফেসবুকের ঠিকানাটা কি http তারপরে এখানে মনে http দিলা, ঠিক আছে। এবার http দিলে অথবা তুমি লিখে ডিরেক্টলি লিখে দিতে পারো ফেসবুক www.facebook.com তুমি এভাবে লিখে দিতে পারো। তুমি সেভ করলে http লিখলে কি হয় আর না লিখলে কি হয়? http লিখলে ভালো, ঠিক আছে। এটা একটা প্রোটোকল, সেই প্রোটোকলের মধ্যে তথ্য আদান প্রদান হয় একটা সাইট থেকে আরেকটা সাইটে। এত না লিখলেও সমস্যা নাই, লিখলেও সমস্যা নাই, বুঝলাম। আমি রিলোড করলাম ভাই, রিলোড করে দেখি লিঙ্ক হয়ে গেছে, লিঙ্ক হয়ে গেছে না। এখন আমি এখানে ফেসবুকে ক্লিক করে দিলাম, দেখো। আচ্ছা, আমি একটা কাজ করি, এখানে দাঁড়াও, এখানে http লিখে দিই। http এস লিখলেও হয় বা এস ছাড়াও হয়, দিলাম এরকম আর কি, এরকম কোনো ঠিকানা এটা, ঠিক আছে। তার ঠিকানা পুরো হলো http, এতে কলম দিলাম, তারপরে ডাবল স্ল্যাশ, সেভ করলাম। আচ্ছা, এবার আমি রিলোড করলাম। এবার তারপরে যেখানে ক্লিক করে দিই মাউস দিয়ে, দেখো ফেসবুক চলে যাবে, এই যে দেখো ফেসবুক হয়ে গেল। আর ফেসবুক লিখতে হচ্ছে না, মানে আমার ওয়েবসাইট ফেসবুকের সাথে লিঙ্ক হয়ে গেছে, ঠিক আছে। এখানে ক্লিক করলাম, চলে যাচ্ছে, বুঝতে পারলা কি? এটাকে বলা হয় অ্যাট্রিবিউট, এটাকে বলা হয় অ্যাট্রিবিউট। মানে এই ট্যাগে আমার অ্যাট্রিবিউট ব্যবহার করার মাধ্যমে অ্যাঙ্কর ট্যাগকে ফেসবুকের সাথে লিঙ্ক করলাম, বুঝছ কি? এইভাবে অন্যান্য করতে পারবা। আমি কন্ট্রোল ডি চাপলাম, যে টুইটার করবা তুমি এখানে, বা অন্য কিছু, ইউটিউব করবো, ইউটিউব, এখানে ইউটিউব লিখে দিলাম, ইউটিউব। ইউটিউব করে দিলাম, আর এখানে তো লিখতে youtube.com, ফেসবুকে ইউটিউব লিখে দাও, youtube.com, সেভ করলাম। এরপর কি রিলোড করলাম, দেখো এটা ফেসবুক, ইউটিউব। এখানে মাউস ধরে তুই দেখো নিচ দিকে দেখাচ্ছে, যে নিচ দিকে একবার নিচ দিকে তাকিয়ে দেখো facebook.com দেখাচ্ছে, এখানে ইউটিউব দেখাচ্ছে। আমি এখানে ক্লিক করে দিই, ইউটিউবে ক্লিক করে দিলাম, এই দেখো ঢুকে গেছে ইউটিউবে, এই দেখো ইউটিউবে চলে আসছে, ঠিক আছে। এই ইউটিউবের লিঙ্ক দিতে পারছো এখানে, হ্যাঁ। আর আমি ফেসবুকে ক্লিক করলে এই যে ইউটিউব চলে আসছে, দেখতে পাচ্ছ ইউটিউব। আর আমি ফেসবুকে ক্লিক করলে তখন ফেসবুক চলে আসবে, ঠিক আছে। এই হলো বিষয়। আচ্ছা, তাহলে আমরা এখানে ট্যাগ শিখলাম কয়টা? এই যে অনেকগুলো ট্যাগ শিখলাম। আর কিছু তোমাকে ট্যাগ দেখ, ইমেজ ট্যাগটা দেখাই তোমাকে, ইমেজ কি ব্যবহার করবা। স্যার একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। যে আমি যদি এই লিংকে ফেসবুক লেখাটার মধ্যে যদি আমার পার্সোনাল ফেসবুক আইডিটা দিতে চাই, তাহলে কি যে এই স্টেপ লেখার পর যে আপনি যেখানে http www.facebook.com লিখেছেন, ওখানে কি আমার আইডি লিংকটা সেট করে দিলে কি? না না, এইভাবে কালিমা দিতে হবে তোমার, এই যে স্ল্যাশ দিয়ে। বুঝে নাই। আচ্ছা, তুমি যখন নিজের আইডি দিবা, স্ল্যাশ দিয়ে আমার আইডি, হ্যাঁ তোমার আইডি এখানে দিয়ে দিতে হবে পাশে। যেমন আমার মনে আইডিটা কি লাস্টে লেখা আছে, আমার এটা লেখা আছে যে এসআর, হ্যাঁ, ইনফোটেক, সোহেল রানা ইনফোটেক, সোহেল রানা ইনফোটেক, এটা আমার আইডি। দেখো এই যে facebook.com স্ল্যাশ দেখি সোহেল রানা ইনফোটেক, এটা হচ্ছে আমার ফেসবুক আইডি। অর্থাৎ এই পর্যন্ত সবার জন্য ঠিক থাকবে, এই পর্যন্ত, হ্যাঁ। আর স্ল্যাশটা মনে করো যে এখানে মনে করো স্ল্যাশ রিঙ্কু, স্ল্যাশ হাসিব বা স্ল্যাশ মিঠুন, তুমি যারটা দিবা আইডি, ওখানে তোর ফেসবুকে দেখতে পাবো তোমার আইডিটা কি, ফেসবুকের কি দেওয়া আছে এখানে, তুমি কি দিবা, নাম পরিবর্তন, আইডি পরিবর্তন করতে পারো চাইলে, দিলে অটোমেটিক্যালি তো কি হবে, তোর ফেসবুকে তোমার নিজস্ব আইডি চলে যাবে। এখানে আমি ক্লিক করে এখন ফেসবুকে আমার আইডি চলে যাবে ডিরেক্টলি। খুব সুন্দর কোশ্চেন করেছো, এরকম ইউনিক কোশ্চেনগুলো করবা, ঠিক আছে, জানার জন্য। আইডিতে হবে না এমন কোনো কাজ নাই, সব কাজ করা সম্ভব,
বুঝলা? এই হলো বিষয়। আচ্ছা, আমরা একটা ইমেজ ট্যাগ ব্যবহার করে দেখি। দেখো, লিখলাম ইমেজ ট্যাগ শুরু, ইমেজ ট্যাগ শেষ। দেখো, এটা অ্যাকচুয়ালি ইমেজ ট্যাগ। দেখো, এটা সিঙ্গেল ট্যাগ বলা হয় ইমেজের। এখন আমরা ডাবল ট্যাগ দেখতেছিলাম, মানে যে পি ট্যাগ শুরু, পি ট্যাগ শেষ, H6 শেষ, H6 শুরু, H6 শেষ, হেড শুরু, হেড শেষ, টাইটেল শেষ, ডাবল ট্যাগ গুলো বলা হয়। বাট ইমেজ দেখো এখানে একটার মধ্যেই শেষ, আলাদা ইমেজ লিখে শেষ করে নাই। এখানে শুরু, এখানে শেষ। ইমেজটার মধ্যে যদি ইমেজ দেওয়া হয়, আমি যদি কোনো একটা ওয়েবসাইট ইমেজ দিতে, ফেসবুকে ইমেজগুলো দেখতে পাও, এটা এর মাধ্যমে দেওয়া আছে। ঠিক আছে, আমি একটু দেখায় আসি। ফেসবুকে ঢুকে ফেসবুকে ক্লিক করে দিলাম। এই যে ফেসবুক লেখাটা আছে না, এর একটা ছবি ফেসবুকের লেখা হিসাবে দিতে পারে। এটা রিঙ্কু দেখো, ভালো করে দেখো। সেটা হচ্ছে কি, যে এটা হচ্ছে এইটা যে দেখতে পাচ্ছ, এটা কি, এটা হচ্ছে যে একটা ছবি, পিকচার। এখানে ডান ক্লিক করলাম এটার উপর গিয়ে দেখার জন্য এটা পিকচার কিনা। দেখো, ডান ক্লিক করার পরে ইনএক্সপেক্টেড এলিমেন্ট করলাম। এই দেখো, আই এম দেখতে পাচ্ছ কি, এই নিচে একটু তাকিয়ে দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো। IMG দেখো লেখা আছে, IMG, হ্যাঁ, IMG দেখো লেখা আছে কি, SRC দেখেন, দেখো লেখা আছে SRC, মানে সোর্স লেখা আছে ইমেজের, যে কি ইমেজ এটা। হ্যাঁ, লেখাটা একটা ইমেজ হিসেবে দিয়েছে, ছবি হিসেবে দিয়েছে। বুঝলা কি? চলো আমাদের প্রজেক্টে দেখি এবার, আমাদের প্রজেক্টে অ্যাড করা যায় কিনা। আচ্ছা, এই জন্য কি করতে, আমাদের এই আইনজীবীদের SRC নিতে হবে। SRC নিলা সমান সমান দিলাম। হ্যাঁ, আচ্ছা, এর ভিতরে আমার কি ছবি দিতে হবে, ছবির ঠিকানা দিতে হবে, অর্থাৎ যে ছবি অ্যাড করবো আমি এখানে। ধরো আমি একটা ছবি নিয়ে আসি, এখানে যে কোনো একটা ছবি নিলেই হবে। তারপর এখানে যে কম্পিউটার যে ছবি থাকে, এখানে পিকচারসে ক্লিক ছবি নিয়ে আসলাম। এই পেঙ্গুইন ধর ছবি নেব, পেঙ্গুইন। এতে কপি করলাম ছবিটা। ছবিটা নিয়ে কোথায় রাখবো, এই আমাদের যে ফোল্ডারের মধ্যে, ওয়েব ডিজাইন ফোল্ডারের মধ্যে এখানকে পেস্ট করে দিলাম, কপি করে এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন এই নামটা নিয়ে কি করতে হবে, ওইখানে বসাতে হবে। এইখানে বসিয়ে দিলাম। আর শোনো, যদি কোনো কারণে কেটে যায়, কারণ হচ্ছে 40 মিনিট পর কেটে যায়। হ্যাঁ, এই যে ভিডিও কলিং করতেছি, ক্লাসে তোমাদের 40 মিনিট পর কেটে যায় অটোমেটিক্যালি, যেহেতু ফ্রি ব্যবহার করতেছি এটা। হ্যাঁ, এই জন্য তো কেটে গেলে আর 1 মিনিট সময় আছে, 1 মিনিটের মধ্যে কেটে যেতে পারে। আবার জয়েন করবা, ঠিক আছে? কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার নতুন করে জয়েন করবা, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে, যেটা তোমার দিয়েছি। আচ্ছা, আমি সেভ করলাম, এটা লিখে আসছি। এখন আমি এখানে রিলোড করি, দেখো চলে আসবে। এই দেখো চলে আসছে। দেখো, এই যে উপরে লেখাগুলো আছে, নিচে এই যে ছবি। ঠিক আছে, এর বিষয়। আমার ছবির ভিতরে এখানে উইড হাইট ব্যবহার করতে পারি। ধর এখানে WIDTH উইড লিখলাম, উইড মানে প্রশস্ততা। আমি ধর এখানে লিখে দিলাম 100 পিক্সেল বা 200 পিক্সেল। এর ওয়েট দিলাম 200 পিক্সেল, হাইট দিলাম 200 পিক্সেল।
আচ্ছা রিঙ্কু বারবার চেষ্টা করো, তাহলে তোমার অডিও কানেক্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ এবার কানেক্ট হয়ে গেছে। রিঙ্কু শুনতে পাচ্ছ? আচ্ছা গুড। অনেক সময় নেটের সমস্যার কারণে দেরি হবে, বারবার চেষ্টা করবা তখন হয়ে যাচ্ছে। দেখো কি লিখেছে এখানে, এসআরসির ভিতরে ওই ইমেজের নামটা লিখে দিলাম, এই যে এইটা। দেখো এই যে নাম penguin.cp লিখে দিলাম। হ্যাঁ এরপর দেখাচ্ছে যে এই যে নাম লিখে দিলাম এখানে penguin.jpg, তারপরে উইড লিখে উইড পর প্রশস্ততা একইভাবে উইড লিখে উইড পর প্রশস্ত সমান সমান দিয়ে ডাবল কোটেশনের ভিতরে 200 পিক্সেল, 200 পিক্সেলের পরিমাণ এখানে প্রশস্ত হবে, হাইট হবে 200 পিক্সেল। সেভ করলাম। দেখো রিলোড করি, এই দেখো। হ্যাঁ এই দেখো অটোমেটিক্যালি কি হয়েছে, এই যে এখানে রিলোড করার পরে এই চলে আসছে, ছবিটা ছোট হয়ে গেছে। এইভাবে আমরা ছবি অ্যাড করতে পারি। আমি যত এখন করবো, এখন ধরো এটা আমি কন্ট্রোল ডি চেপে অনেকগুলো করি, 1 2 3 4টা করলাম, ঠিক আছে। এবার আমি রিলোড করলাম, দেখো 4টা ছবি চলে আসছে এখানে। 3টা করি, এই 3টা করি, একটা কেটে দিলাম মনে করো, সেভ করলাম। তাহলে ছবির নামগুলো চেঞ্জ করে দেবার, ছবি দেবো ওখানে, এই 3টা ছবি চলে আসছে এখানে। দেখো এইভাবে ওয়েবসাইটে কি হয়, এইভাবে লেখা অ্যাড করা হয়, ছবি অ্যাড করা হয়। থাকে একইভাবে তুমি অডিও ভিডিও অ্যাড করতে পারবে এখানে, ঠিক আছে। অডিও ট্যাগের মাধ্যমে অডিও, ভিডিও ট্যাগের মাধ্যমে ভিডিও অ্যাড করতে পারবে, ঠিক আছে। এলে বিষয় এরকম প্রচুর ট্যাগ আছে। যেমন দেখাচ্ছে তুমি এই যে লেখাটা নিয়েছি, হ্যাঁ এই যে এই লেখাটা মনে করো, এটা তুমি মাঝখানে নিবা, তাহলে এখানে সেন্টার ট্যাগ নামে তুমি লিখে দেওয়া সেন্টার, এখানে লিখে দিলাম সেন্টার, একটা ট্যাগ, এটার মধ্যে মাঝখানে চলে যাবে এটা পেজের। এই যে লেখাটা আছে প্রথম, এটা মাঝখানে চলে আসবে। রিলোড করলাম, এই দেখো চলে আসছে মাঝখানে। উই আর লার্নিং ওয়েব ডিজাইন। জাস্ট এই ট্যাগগুলো তোমাদের ছিল আইসিটিতে। এখানে তুমি আগে বেসিক জানো, এখন এখানে অ্যাডভান্স লেভেল শিখবে আস্তে আস্তে। হ্যাঁ শিখে তখন কাজ করতে পারবে, বুঝে আছে কি? এগুলো বিষয় অনেক আগ্রহ থাকতে হবে এবং মানে ধৈর্য ধারণ করে কাজ শিখতে হবে দীর্ঘ সময়, মানে দীর্ঘ সময় কাজ অভ্যাস করতে হবে। কারণ ক্লায়েন্টের কাজ করতে গেলে প্রচুর পরিশ্রম করতে হয়, মানে প্রচুর সময় দিতে হয়। আস্তে আস্তে প্রতিষ্ঠিত হলে তখন টেনশন নেই। হ্যাঁ তখন ক্লায়েন্টই তোমাকে যে সে কাজ করাবে, তখন তোমার ইচ্ছা মতন কাজ করতে পারবো, বুঝলে নেই? যেমন বললাম গতকাল যে আফ্রিকার ক্লায়েন্টের কাজ করতেছিলাম, সাউথ আফ্রিকার। মনে করো আমি ল্যাপটপটা চলে গেছি, শ্বশুর বাড়ি চলে গেছি, সেখানে বসে কাজ করতেছি। হ্যাঁ তো দুপুরে পরে কাজ পেয়েছি, তখন কাজ পেয়েছি তোমাকে বললাম যে পরদিন 11টা বেজে গেছে কাজ শেষ করতে করতে। একটু কষ্ট করতে হয়, কষ্ট না করে দেখাচ্ছে যে মানে তুমি ভালো কিছু করতে পারবা না। অনেকে বলে যে ফ্রিল্যান্সিং এ লাখ লাখ টাকা আছে, ঠিক আছে এটা ঠিক, কিন্তু পরিশ্রমও আছে। কিসের পরিশ্রম? হ্যাঁ এটা কিন্তু মাটি কাটা পরিশ্রম না, মাথা করে মাটি কাটতেছো, উদাল দিয়ে দেখাচ্ছি মাটি কাটতেছো, গা হয়ে যাচ্ছে, কষ্ট তেমনটা না। আমি কিন্তু ফ্যানের নিচে বসে বসে আছি, এরকম বসেছিলাম। মানসিক পরিশ্রম, এটা হচ্ছে হ্যাঁ মানসিক পরিশ্রম, মাথা ব্রেনের শুধু খাটনি, অন্য কোনো খাটনি নাই। আমি খাচ্ছি, চা খাচ্ছি, বিস্কিট খাচ্ছি, বসে থেকে ফ্যানের নিচে বসে থেকে কাজ করছি। কি খাটাতে হবে? ব্রেন খাটাতে হচ্ছে বসে থেকে, বুঝো নাই? এই হলো বিষয়। তো এই যে মনে করো যে আলোচনা করলাম এইটা, এগুলো তোমার দেখাচ্ছে যে তুমি চাইলে ফোনেও একটু প্র্যাকটিস করতে পারো বাসায় বসে থেকে। এগুলো তো ফোনেও প্র্যাকটিস করা যায়, তোমার যদি স্মার্টফোন থাকে, হ্যাঁ যার মাধ্যমে তুমি ক্লাস করতেছো, ওই ইয়ে থেকে গুগল প্লে স্টোরে গিয়ে নোটপ্যাড লেখা সার্চ করবা, দেখে চলে আসবে। হ্যাঁ ঠিক একইভাবে তুমি নোটপ্যাডে গিয়ে এই কোডগুলো লিখলা, নোটপ্যাডে এই কোডগুলো লেখার পরে তুমি ইউসি ব্রাউজার বা যে ব্রাউজার তোমার আছে ওখানেই ওটা তো সেভ করার পর ওপেন করবা এই কোডটা, তাহলে তুমি এইভাবে দেখতে পাবা। বুঝাচ্ছ কি? তুমি যতদিন রাজশাহীতে না আসো ততদিন তুমি এইভাবে তোমার স্মার্টফোনে প্র্যাকটিস করতে পারো। আমার এক কলিগ ছিল, অনেক বেশি বড় প্রোগ্রামার, কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তার নোকিয়া একটা ফোন ছিল, সে সব কোডগুলো নোকিয়া ফোনে লিখতো তার সেই সময়। এখন সে বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানির চাকরি করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে, অনেক বেতন তার, বুঝতে পারো না?
সে ফোনের মাধ্যমে শিখেছে কোডগুলো, মানে প্রোগ্রামিং শিখেছে, মানে এই যে এই কাজগুলো শিখেছে সে। কিন্তু পরবর্তীতে সে তখন কম্পিউটার অ্যাভেলেবল ছিল না, অর্থনৈতিক অবস্থা তো ভালো ছিল না, কিন্তু একটা ফোন ছিল তার কাছে। তো তারপরে দেখা যাচ্ছে এখন তো পরবর্তী সে কম্পিউটার ল্যাপটপ অনেক কিছু কিনেছে। এই হলো বিষয়। তুমি চাইলে তোমার দেখা যাচ্ছে এই যে কোডগুলো দেখতেছো রাজশাহী যদি আসতে দেরি হয়, ঠিক আছে 2-4 দেরি হচ্ছে, তুমি গুগল প্লে স্টোরে গিয়ে নোটপ্যাড প্লাস প্লাস লিখে সার্চ দিবা, হ্যাঁ, বা নোটপ্যাড লিখে সার্চ করবা, ওটা ইনস্টল করলা। ইনস্টল করার পরে দেখা যাচ্ছে যে তোমার সেই স্মার্টফোনে ইনস্টল করার পরে সেই স্মার্টফোনে দেখা যাচ্ছে যে এই কোডগুলো এইভাবে লিখলা। যদি কম্পিউটার দ্রুত লিখতে পারবা, সময় কম লাগবে, একটু স্মার্টফোনে একটু বেশি সময় লাগবে, ধৈর্য ধারণ করতে হবে, লিখতে কষ্ট হবে, যে তুমি সমস্যার কারণে বাসায় গেছো, কাজ করতে হচ্ছে। আগ্রহ থাকলে মনে করো, মানে দারিদ্রতা বা তোমার যন্ত্রপাতির অভাব, হ্যাঁ, এগুলো কিছু আটকা রাখতে পারে। আমার একসময় কম্পিউটার ছিল না, মধু সিজন একসময় কম্পিউটার ছিল না, কিন্তু আমি যে মেসে থাকতাম একসময়, তার সবার থেকে বেশি কাজ জানতাম আমি। আমার কম্পিউটার ছিল না, কিন্তু সবার থেকে বেশি কাজ জানতাম আমি। এখন আমার কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, চাইলে আমি আরো কিনতে পারি, বুঝলি? এই জন্য মনে করো শেখার আগ্রহ থাকে, তাহলে তোমার কোনো আটকাতে পারবে না। কারণ মনে করো আমি দারিদ্র বা আমি এখানে পড়াশোনা করতেছি, আমার তার শেখার সঙ্গে বিষয় না, কিন্তু তোমার আগ্রহ আছে কিনা, তাহলে তুমি মনে করো সব জায়গাতেই ভালো করতে পারবা। ছোট ছোট প্রজেক্ট তো ফোনের মাধ্যমে করা যাবে না? হ্যাঁ হ্যাঁ, করতে পারবা। আচ্ছা দেখো, তাহলে আমি ইমেজ অ্যাড করা শিখলাম। এখন আরো কিছু ট্যাগ তোমাদের দেখিয়ে দিই। দেখো এরকম ট্যাগ যেগুলো আছে, সেটা হচ্ছে কি যে এই জিনিসটা তো দেখো, এটা আমরা দেখলাম। এখন এরকম যে ট্যাগগুলো আছে, এই ট্যাগগুলো দেখা যাচ্ছে যে সিএসএস সেট করতে চাই, এটা HTML প্রোগ্রাম বলা হচ্ছে। আরো ট্যাগ তুমি শিখবার সমস্যা নেই, হ্যাঁ, ধারণাটা নাও। তোমাকে আজকে এই সবগুলো আমি দিয়ে দিব ইয়েতে, তোমার ইমেইলে। তুমি ইমেইল থেকে ডাউনলোড করে ঠিক এইভাবে তোমার হচ্ছে যে মোবাইলে প্র্যাকটিস করবা, বুঝতে পারছো? মানে সব ট্যাগের একটা ধারণা, এরকম একটা মানে ফাইল কি হবে? প্রথমে তুমি এইগুলো প্র্যাকটিস করো, হ্যাঁ, আমি যা করেছি এতটুকু তুমি হচ্ছে ফোনে প্র্যাকটিস করো, ঠিক আছে? বাকি ট্যাগগুলোর সবগুলো ধারণা আস্তে আস্তে প্রজেক্ট করবো, হ্যাঁ। এখন তো হচ্ছেই HTML CSS গুলো আবার রিপিট হবে যখন আমরা টেমপ্লেট করবো। প্রত্যেকটা টেমপ্লেটে মানে যে কাজটা ক্লায়েন্টের যে, হ্যাঁ, ক্লায়েন্টের যখন কাজ করবো, ক্লায়েন্টের মানে স্যাম্পল কাজ যেগুলো করবো, যেগুলো ক্লায়েন্টের যেমন করতে হয়, প্রত্যেকটা টেমপ্লেট যেগুলো দিচ্ছি তোমাদের মেইলে, এরপর একটা ছবি আর কি, যেগুলো করা, যেগুলো ক্লায়েন্টের যে ওয়েবসাইটের চিত্র, একটা সাধারণ একটা ছবি, ওই ছবিটাকে কোডের মাধ্যমে ডাইনামিক করতে হয়, অ্যাক্টিভ করতে হয় এই HTML CSS কোডের মাধ্যমে। তো ওইরকম অনেক এই কোড করতে গিয়ে তুমি যত কোড আছে HTML CSS এগুলো বারবার রিপিট হবে, তোমার এগুলো মুখস্থ হয়ে যাবে অটোমেটিক্যালি, হ্যাঁ। সুতরাং ভয় করে কারণ মেল বিষয়টা জানলেই হবে, ওগুলো আসবে প্রতির মতো, ঠিক আছে? এল বিষয়। এখন দেখো আমরা HTML শিখলাম, তাহলে CSS-টা কিভাবে করবো? আমি CSS আমি 3 ভাবে করতে পারি। দেখো, একটা হচ্ছে কি যে এটা কেটে দিই, আমি এটা সেন্টারটা কেটে দিলাম। 3 ভাবে CSS করতে পারি। একটা H1 এর ভিতরে করতে পারি। দেখো এখানে গেলাম, স্পেস দিলাম, যে কোনো ট্যাগের ভিতরে H1 বা এখানে P, ঠিক আছে, অথবা এখানে যে IMG ট্যাগ, হ্যাঁ, এর ভিতরে গিয়ে আমি লিখতে পারি এখানে স্টাইল, এটাকে অ্যাট্রিবিউট বলা হয়, হ্যাঁ। ট্যাগের ভিতরে যে লেখা হয় তাকে অ্যাট্রিবিউট বলা হয়। যেমন এখানে দেখো আমি লিখেছি যে এই একটা ট্যাগ, এর মধ্যে কি লিখেছি H3, এর একটা অ্যাট্রিবিউট, হ্যাঁ। এখানে IMG একটা ট্যাগ, এদের SRC মানে সোর্স, মানে ওই ইমেজের সোর্সটা কোথায়, উৎসটা কোথায়, তার নামটা কি, নাম দিতে হবে তোমার এখানে, এল বিষয়, এগুলো অ্যাট্রিবিউট বলা হয়। তা আমার যে ডিজাইন করতে চাই, মনে করি H1 কে আমি এই যে লেখাটা আছে H1, এই যে উই আর লার্নিং ওয়েব ডিজাইন, এটাকে আমি লাল কালার করবো আর ডিজাইন করবো, ঠিক আছে? এই ডিজাইনের সাথে যাবতীয় কাজ করা হয়ে থাকে CSS দিয়ে। ওটা আরেকটা ল্যাঙ্গুয়েজ। HTML একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা, যে ভাষার মাধ্যমে ওই কোডগুলো লেখা হয়ে থাকে, টাক্সার তৈরি করা হয়। আর CSS আরেকটা ভাষা, যেটার মাধ্যমে টাক্সার কি হয়, সৌন্দর্য বর্ধন করা হয়, ডিজাইন করা হয়, কালার করা হয়, কালারফুল করা হয়, দেখতে যেন সুন্দর লাগে। এখন মনে করো এই যে H1 লেখা আছে, এর ভিতরে স্টাইল লিখলাম, লিখে ডাবল কোটেশন দিলাম, এই লেখাটাকে আমি কি করবো, কালার করবো, লিখে দিলাম এইটা, লিখলাম কালার, লিখে স্পেস দিয়ে লিখলাম রেড,
হ্যাঁ, কালার রেড লিখে দিলাম। এবার সেভ করলাম। হ্যাঁ, সেভ করে দিলাম। এখন আমি এখানে গিয়ে রিলোড করব। এই দেখো, উই আর লার্নিং ওয়েব ডিজাইনিং, কালার রেড হয়ে গেছে না? এটাকে বলে ইনলাইন সিএসএস। 3 ভাবে সিএসএস লেখা যায়। ওই ভাষাটা এইচটিএমএল যে আমি এখানে টাক্সারকে আমি সৌন্দর্য বদল করব, ডিজাইন করব, এই ডিজাইন করার জন্য তিন ভাবে আমি সিএসএস লিখতে পারি। সিএসএস লিখতে পারি। একটা হচ্ছে ট্যাগের ভিতরে ডিরেক্টলি লেখাই, দেখো লিখেছি, স্টাইল লিখে কালার রেড লিখে দিয়েছি। একে ইনলাইন সিএসএস বলা হয়, মানে একই লাইনের মধ্যে, ইন মানে মধ্যে, একই লাইনের মধ্যে। এরপর আমি দেখো এখানে গেলাম, এটা কেটে দিলাম মনে করো। এই একই জিনিস আমি করবো কিভাবে, অন্য জায়গায় করবো। এই এখানে ইনলাইন সিএসএস কেটে দিলাম আমি, সেভ করলাম। এবার রিলোড করলাম। এখানে দেখো চলে গেছে না, লেখা চলে গেছে, কারণ আমি এখানে কি করেছি, এটা ভ্যানিশ করে দিচ্ছি এখান থেকে স্টাইল। এখন ওই একই কাজ করবে এখানে, কার ভিতরে, হেডের ভিতরে, ইনলাইনে না করে হেডের মধ্যে করবো। এখানে কি লিখলাম, স্টাইল, স্টাইলটা লিখতে হবে, বুঝছো? STYLE স্টাইল লিখলাম, কন্ট্রোল কি চাপলাম, ডাবল করলাম স্টাইল লেখাটা। এখানে হেড শুরু, হেড শেষ, হেডের মধ্যে কিন্তু লিখতে হবে এইভাবে। এখানে তোমার স্ল্যাশ দিয়ে শেষ করতে হবে। এর মধ্যে তোমার কি করতে হবে, এই যে H1 যেটা আছে, তুমি কাকে ডিজাইন করবা সেটা নিতে হবে। কিন্তু এখানে আমি H1 না H2 H3 H4 H6 না পিক কাকে করবো, আমি H1 কে করবো। তাহলে এখানে H1 নিয়ে নিলাম আমি, নিয়ে এখানে ব্র্যাকেট দিলাম। কি ব্র্যাকেট, এখানে থার্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর এখানে লিখলাম কালার রেড, কালার রেড। আচ্ছা, এর একটা সিস্টেম সিএসএস লেখা। এটা ছিল ইনলাইন সিএসএস, মানে একই লাইনে ট্যাগের ভিতরে লেখা সিএসএস। আর এটাকে বলা হয় ইন্টারনাল সিএসএস। হ্যাঁ, মানে একই লাইনে লেখা কিন্তু ভিতরের দিকেই। কার ভিতরে, এইচটিএমএল এর ভিতরে লিখতেছি, এইচটিএমএল হেডের ভিতরে লিখতেছি। হেডের ভিতরে লিখে তাকে বলা হয় ইন্টারনাল সিএসএস। একই লাইনে লিখলে ইনলাইন সিএসএস বলা হয়। এই ইন্টারনাল সিএসএস দেখো একই কাজ করবে। সেভ করলাম, এখানে রিলোড করলাম, এই দেখো লাল হয়ে গেছে। বুঝতে পারলে কি, এই হলো বিষয়। এরপর মনে করো যে দুইটা নিয়ম, হ্যাঁ, এই দুটো নিয়ম গেল, একটা ইনলাইন একটা ইন্টারনাল। আর একটা নিয়ম দেখাবো, দেখো। আচ্ছা, আরেকটা নিয়মটা কি, আমাদের যে প্রজেক্ট আছে, আমার প্রজেক্টে চলে যাই। প্রজেক্টটা কোথায় আছে, ওই যে একটা ফোল্ডারের মধ্যে, এই যে আমাদের ফোল্ডার, এই যে দেখো, এই যে ওয়েব ডিজাইন লেখা আছে। আচ্ছা, ফোল্ডারে রেখেছিলাম এই যে index.html পেজ রেখেছিলাম, এই যে পেঙ্গুইনের ছবি রেখেছিলাম। আমরা এখানে চলে আসলাম। আমরা এখানেও HTML করবো না, হেডের মধ্যেও করবো না, সিএসএস ইনলাইনও করবো না। হ্যাঁ, তারপরে সব কেটে দিয়েছি। কেটে দেওয়ার পরে আমি এখানে রিলোড করলাম, দেখো আবার আগের মতো কালো লেখায় চলে আসছে, কারণ লাল লেখা দিয়ে নাই। এখন আমরা কি করব, এই যে যেখানে ফোল্ডার আছে আমাদের HTML আছে, এখানে একটা এক্সট্রা ফাইল নিব। একটা নিউ ফাইল নিলাম, এখানে এর নাম দেবো স্টাইল ডট সিএসএস লিখে দিলাম। হ্যাঁ, স্টাইল ডট সিএসএস লিখে দিলাম। মানে এক্সট্রা একটা স্টাইলের জন্য ফিল্ড, তুমি ইচ্ছা মতো নাম নিতে পারো এখানে, কিন্তু ডট সিএসএস থাকতে হবে, ডট সিএসএস। তুমি এখানে দেখাচ্ছে রিঙ্কু ডট সিএসএস লিখতে পারো, মফিস ডট সিএসএস লিখতে পারো, হ্যাঁ, মিঠুন ডট সিএসএস লিখতে পারো, ইচ্ছা তোমার। তাই আমি স্টাইল ডট সিএসএস এমনি লিখলাম। আর এই যে স্টাইল ডট সিএসএস এর ভিতরে ঢুকলাম আমি, এখানে ডান ক্লিক করলাম, এখানে ডান ক্লিক করলাম, সরি, এখানে ডান ক্লিক করলাম, এটার উপর গিয়ে দেখো আছে ইউটিউব নোটপ্যাড প্লাস প্লাস, এখানে ক্লিক করলাম। HTML এর মধ্যে ওপেন করো, ফাঁকা কিছু লিখেছি, লিখি নাই। তাহলে আমি একে যদি সিএসএস লিখতে চাই, তাহলে এখানে আমার কাছে লিখতেছে HTML এর একে ডিজাইন করবে H1 কে, তাহলে এই H1 কে নিতে হবে। তাহলে এই H1 এখানে গিয়ে নিয়ে নিলাম, নিয়ে এভাবে প্যাকেট দিলাম। হ্যাঁ, সেকেন্ড প্যাকেট দিয়ে কালার রেড লিখে দিলাম, কালার রেড। আচ্ছা, এরপর দেখো আমাদের এখানে কালো আছে, আমি রিলোড করলে কি যাবে, এখন যাচ্ছে না কিন্তু দেখো, কারণ আমরা বাইরে করেছি। এটা কার, এই যে HTML এর বাইরে করেছি, HTML যে ফাইল, এই যে HTML ফাইলের বাইরে করেছি না আমরা, এখানেও করি নাই, হেডের মধ্যে করি নাই, ইনলাইনও করি নাই। এখান থেকে বাইরে গিয়ে
এক্সট্রা ফাইল লিখে সে ফাইলে লিখেছি যে কালার রেড, এই যে, তাই না? এই জন্য কি করতে হবে, আমরা যদি এই ডিজাইনটা পেতে চাই এখানে, যে ঠিক আছে এখানে পাবে, তাহলে আমার কি করতে হবে, এই যে HTML, এই যে CSS, স্টাইল ডট CSS, এটাকে লিঙ্ক করতে হবে এর সাথে। একবার লিঙ্ক করে দিই, এই ফাইলটাকে সাথে একবার লিঙ্ক করে দিই, সংযুক্ত করে দিই, লিঙ্ক করে ট্যাগের মাধ্যমে যত কোড আমি এখানে লিখবো, এখানে যত লিখবো কোড, সবগুলো কোড এখানে HTML পেয়ে যাবে। আর এটাকে বলে এক্সটার্নাল CSS। এক্সটার্নাল মানে বাহিরের CSS, সবচেয়ে বেশি এটা ব্যবহার করা হয়ে থাকে, বুঝলাম? অন্যগুলো হচ্ছে বলা হয় এটা ইনলাইন CSS, কিন্তু একই লাইনের মধ্যে হচ্ছে, এটা হেডের মধ্যে হলে ইন্টারনাল CSS মানে ভিতরে, আর এক্সটার্নাল CSS মানে বাহিরের CSS, মানে এটা একবার আলাদা একটা ফাইল নিয়েছে, নিয়ে তার মধ্যে কোড লিখেছি, এই যে তার মধ্যে কোড লিখেছি, এই যে কালার রেড। হ্যাঁ, এখন দেখাচ্ছে যে এই কালার রেড লিখেছি, এখনো কিন্তু পাই নাই। এটা কেন পাই নাই? কারণ আমরা ফাইল নিয়েছি ঠিকই, যে স্টাইল ডট CSS নিয়েছি এখানে ফাইলটা, কিন্তু এই ফাইলটাকে HTML এর মধ্যে সংযুক্ত করি নাই, ঠিক আছে? এই নামে সংযুক্ত করতে হবে, যে স্টাইল ডট CSS আছে না, এই নামটা আমি কপি করলাম, ধরো তুমি হাতেও লিখতে পারো যে ওখানে গিয়ে বানান ভুল না হয়, এখানে ডান ক্লিক করে কপি করলাম, অথবা তুমি ওখানে গিয়ে বানান ঠিক করে লিখলেও হবে। এটা কপি করলাম, এখন এই নাম গিয়ে এই HTML ভিতরে কি করবো, আমি লিঙ্ক করে দিব। এই HTML এ ঢুকলাম, এই হেডের মধ্যে গিয়ে টাইটেলের ঠিক নিচে, হ্যাঁ, এখানে গিয়ে একটা ট্যাগ লিখতে হবে, লিঙ্ক ট্যাগ, ঠিক আছে? লিঙ্ক ট্যাগ শুরু করলাম, লিঙ্ক ট্যাগ শেষ করলাম। এর মধ্যে তোমার যে করতে হবে, লিঙ্ক ট্যাগের মধ্যে গিয়ে লিঙ্ক করতে হবে, ওই যে কাকে লিঙ্ক করতে হবে, স্টাইল ডট CSS, ঠিক আছে? এখানে গিয়ে লিখতে হবে হচ্ছে তোমার ঠিক কয়েকটা আরেকটা জিনিস লিখতে হবে। এখানে কিন্তু আরেকটা জিনিস লিখতে, সেটা হচ্ছে এখানে তোমার লিখতে হবে টাইপ, টাইপ হবে টেক্সট স্ল্যাশ CSS, হ্যাঁ, তারপরে লিখতে হবে href, href মানে হাইপারলিঙ্ক রেফারেন্স। কোনটার নাম? এটা এই ফাইলের নাম, যেটা আমরা স্টাইল ডট CSS লিখেছি, ওটার নাম দিতে হবে। এই নামটা এখানে আমি কপি করেছিলাম, পেস্ট করে দিলাম, ঠিক আছে? আর এর আগে আমি একটা জিনিস দিতে পারি, সেটা হচ্ছে দেওয়ার দরকার, এটা এর নাম হচ্ছে যে স্টাইল শিট, হ্যাঁ, এর নাম হচ্ছে, এক মিনিট, এখানে গিয়ে একটা অ্যাট্রিবিউট দিতে হবে রেল নামে, ঠিক আছে? আচ্ছা, এখানে গিয়ে লিখলাম স্টাইল শিট, স্টাইল শিট লিখলাম, ঠিক আছে? এগুলো তো আর প্রত্যেকটা ক্ষেত্রে লিখতে হবে, এটা এই পর্যন্ত, যে রেল মানে রিলেশনশিপ, স্টাইল শিট রিলেশনশিপ, টাইপটা কি ধরনের, টেক্সট না CSS, মানে টেক্সট ধরনের লিখবো, ওখানে CSS ধরনের হবে, এগুলো একই থাকবে সব, খালি তোমার এখানে নামটা চেঞ্জ হতে পারে। হ্যাঁ, তোমার CSS থাকে, স্টাইল ডট CSS লিখে দিলাম, অথবা দেখলে রিং ডট CSS লিখে দিলাম, হ্যাঁ, সেভ করে দিলাম। এবার যে রিলোড করি, দেখো এবার লিঙ্ক করা হয়ে গেছে আমাদেরকে। এখন আমি রিলোড করলে, এখন দেখো এই যে কালার রেড হয়ে গেছে। হ্যাঁ, তুমি যা দিবা সেটা পেয়ে যাবে। তুমি আকাশ এখানে লেখো, এখানে গেলাম টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার, সেন্টার, দেখো মাঝখানে চলে দিবা, যা লিখবে এখানে, এই দেখো মাঝখানে চলে আসছে। আর যদি বড় করতে চাও, তার এখানে লিখবো ফন্ট সাইজ, সেখানে 100 পিক্সেল দিলাম, 100 পিক্সেল। এবার দেখ আরো অনেক বড় হয়ে যাবে। তুমি এখন যা লিখবে এখানে, যদি আমাদের একটা লিঙ্ক করা হয়ে গেছে এখানে, ঠিক আছে? হেডের মধ্যে এই স্টাইল ডট CSS নামটাকে লিঙ্ক করে দিয়েছি এখানে, এই যে দেখো, ঠিক আছে? তো লিঙ্ক করে দিয়েছি, তুমি এখানে যা লিখবা অটোমেটিক্যালি এই HTML ভিতরে পেয়ে যাবে, ঠিক আছে? এটা নাম এখানে h1 নিয়েছি, এখানে গিয়ে h1 নিয়ে এখানে কাজ করতেছি, ঠিক আছে? এখন রিলোড করলেই অটোমেটিক্যালি দেখো যে বিশাল বড় হয়ে গেছে,
100 পিক্সেল হয়ে গেছে লেখাটা, উই আর লার্নিং ওয়েব ডিজাইন, বুঝছো? এটা কি করেছি আমরা, এই যে আমরা এখান থেকে এখানে দেখাচ্ছে যে এই দেখতে পাচ্ছ এটা, হ্যাঁ এইখানে গিয়ে হচ্ছে যে সরি আমার স্টাইল তো শেষ ছিল, এখানে গিয়ে এই যে ফন্ট সাইজ 100 পিক্সেল করে দিয়েছি, এই জন্য আমাদের ফন্ট সাইজটাও 100 পিক্সেল বড় হয়ে গেছে, বুঝলে কি? এই হলো বিষয়। তো আমরা এই যে কাজটা করলাম এভাবে সিএসএস করা, একে এক্সটার্নাল সিএসএস বলা হয়। তো সেই বিষয়গুলো তুমি প্র্যাকটিস করে দেখবা, হ্যাঁ। আর আমরা এই সবগুলো ভিন্ন ভিন্ন সিস্টেম নিয়ে করতে পারি, হ্যাঁ। ভিন্ন ভিন্ন সিস্টেমটা হচ্ছে যে এরকম, হ্যাঁ, সেটা হচ্ছে যে ক্লাস এবং আইডি নামে একটা বিষয় আছে, এগুলো আমরা করতে পারি ভাগ করে করে। কিন্তু এখান থেকে এই মধ্যে একটা ভাগ করলাম মনে করো, হ্যাঁ, এখান থেকে এই মধ্যে একটা নাম দিলাম, ডিভিশনে ভাগ করলাম, ডিপ নামে একটা ট্যাগ আছে, হ্যাঁ, দেখো এখানে ডিপ নামে ট্যাগ দিলাম, ডিভিশন নামে ট্যাগ দিলাম, H1 থেকে H6 সবগুলোকে দিয়ে দিলাম কি ট্যাগ, ডিভিশন নামে ট্যাগ দিলাম, ডিভিশন ট্যাগ শুরু শেষ, ঠিক আছে। এর ভিতরে আমি স্পেস দিয়ে লিখলাম ক্লাস সমান সমান দিয়ে, এখানে গিয়ে লিখলাম হচ্ছে ডিভিশন মনে করো, এখানে যে লিখলাম হচ্ছে যে হেডিং, এই হেডিং ডিভিশন, ডিভিশন একটা কিছু লিখলে হবে, ঠিক আছে, বা হেডিং এরিয়া লিখে দিলাম, হেডিং এরিয়া এখান দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমি যদি কি করি, এর কিন্তু সম্পূর্ণ নিয়ে নিছি এইগুলোকে, যে আমি হেডিং এরিয়া কি করব, এই পুরোটাকে আমি ব্যাকগ্রাউন্ড দেবো, আমি নিচে একটা কালার করে দেবো, তাহলে এটা ক্লাসে ভাগ করলাম, এটাকে ভাগ করতে পারি আবার, হ্যাঁ, 8টা দিলাম, এখানে গিয়ে 8টা ভাগ দিতে পারি, এখানে যে ডিআইভি ডিভিশন দিলাম, ডিভিশন শুরু করলাম, এখানে গিয়ে শেষ করে দিলাম, এটাকে 8টা ভাগ করলাম মনে করো, এটাকে দিলাম প্যারাগ্রাফ এরিয়া, এখানে স্পেস দিয়ে ক্লাস লিখলাম, ক্লাস একটা অ্যাট্রিবিউট, হ্যাঁ, লিখলাম প্যারাগ্রাফ এরিয়া। আমরা যখন গোটা বাংলাদেশকে ভাগ করি, রাজশাহী ডিভিশন, রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ, খুলনা, চিটাগং বিভাগ আছে না, রাজশাহী ডিভিশন, ঢাকা ডিভিশন, এরকম পুরো ওয়েবসাইটকে আমরা ভাগ করতে পারি এভাবে কাজ করার সুবিধার্থে, যেটা হচ্ছে হেডার এরিয়া, হেডিং এরিয়া, আর এটা হচ্ছে প্যারাগ্রাফ এরিয়া, ধরে আমি দিলাম PARAGRAPH, প্যারাগ্রাফ এরিয়া, ঠিক আছে। আর এটাকে নিচে দিলাম মনে করো পিকচার এরিয়া মনে করে দিলাম, ঠিক আছে। এখানে একটা ডিভিশন নিলাম, ডিপ নিলাম, ডিপ ক্লাস, সরি ডিপটা শেষ করি, ঠিক আছে, ডিপটা শেষ করলাম, এখানে গিয়ে স্পেস দিয়ে ক্লাস লিখলাম, লেখার পর এখানে লিখলাম পিকচার এরিয়া, ঠিক আছে। এখন দেখো আমি যদি কি নিই, কোথায় নিই, এই পিকচার এরিয়া, প্যারাগ্রাফ এরিয়া, এখন আমি এরিয়াগুলো কি নিতে পারি, ধরো এটা নিয়ে গেলাম, এই কপি করলাম, এটা এই কপি করে হেডিংয়ে রেখে শেষে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আমি ইন্টারচাল গিয়ে এখানে দিয়ে দিলাম, এবং একে কি করবো, আমি পুরো এরিয়াকে কাজ করবো, আমি সিসিসিকে একে ডিজাইন করবো পুরো এরিয়াকে, ঠিক আছে। তাহলে যখনই ক্লাস নেবা, এখানে এই ক্লাস নাম দিবা, তখন এই হেডিং এরিয়া যখন সিসিস নিয়ে যাবো এখানে, তাহলে এখানে ডট একটা চিহ্ন দিতে হবে, হ্যাঁ, যে আমরা পুরো এরিয়ার কাজ করতে পারি। আমরা মনে করি এখানে এই হেডিং এরিয়া পুরোটা ঘিরে আছে, হেডিং এরিয়া, ধরো আমি এখানে হেডিং এরিয়া ডট হেডিং ক্লাসে নিলাম, এখানে ধরো ব্যাকগ্রাউন্ড কালার দেবো আমি, ব্যাকগ্রাউন্ড কালার, ধরো এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেব হচ্ছে গ্রিন দিলাম, ঠিক আছে, গ্রিন দিলাম, এখানে সেভ করলাম। এখন দেখো আমি রিলোড করলে কি হবে, এই দেখো পুরো এরিয়াটা কি হয়েছে, এখানে গ্রিন হয়ে গেছে না, সবুজ হয়ে গেছে না, এই দেখো। এগুলো কিন্তু হয়নি, নিচের গুলো কিন্তু হয়নি, হয়েছে কি
হয় নাই, শুধু কোনটা হয়েছে, এটা হয়েছে। হেডিং এরিয়া। আচ্ছা ফন্ট সাইজ একটু কমিয়ে দিই এখানে, ফন্ট সাইজ মনে করো 26 পিক্সেল দিলাম, তাহলে ছোট দেখাবে এটা। এই যে দেখো, হ্যাঁ 22 পিক্সেল দিলাম। আচ্ছা দেখো, তাহলে এখানে এটা কিন্তু কি পুরোটা কি এরিয়া, সিএসএস এর মাধ্যমে এরকম ডিজাইন করতে পারি খুব সহজেই। দেখো তাহলে এখানে গেলাম, এই দেখো গিয়ে লিখে দিলাম কি নিয়েছে এখানে দেখো হেডিং এরিয়া, মানে এই যে এই ক্লাসের যে নামটা দিয়েছি এখানে ডিভিশনের ভিতরে ঢুকে বিভিন্ন ভাগে ভাগ করলাম। এখানে ডিভিশন কি করলাম, এখানে গিয়ে এই ডিভিশনকে আমরা এখানে দিলাম হচ্ছে যে এখানে ডট নিলাম এই জন্য ক্লাসের জন্য, ক্লাস নিলে ডট নিতে হবে। এখানে আইডি নিই, এখানে আইডি নিই, এখানে যে আইডি নিতাম কি আমাদের হ্যাশ ব্যবহার করা লাগতো। হ্যাঁ এই হলো বিষয়। ক্লাস নিয়েছি আমরা নিয়ম এটা, ঠিক আছে, যে ক্লাস এখানে যদি আমি অ্যাট্রিবিউট ব্যবহার করি, কোনো ডিভিশনের নাম যদি আমি ক্লাস নিই, ঠিক আছে, তাহলে আমার এখানে স্টাইলস থেকে সেই মানে ক্লাসের নাম থাকবে তার আগে ডট নিতে হবে। আর যদি এখানে আইডি ব্যবহার করি, যে ক্লাসটাকে আইডি লিখলাম, তাহলে আমাকে এই সিএসএসে গিয়ে এখানে হ্যাশ চিহ্ন মানে এরকম চিহ্ন ব্যবহার করা লাগতো, এরকম চিহ্ন ব্যবহার করা লাগতো, ঠিক আছে, যে আমি আইডি ব্যবহার করতাম। তাহলে এখানে হ্যাশ ব্যবহার করলাম, আর এখানে ব্যাকগ্রাউন্ড পাচ্ছেন দেখো পুরো এরিয়াটা সুন্দরভাবে কালার হয়ে গেছে। এবার আমরা এই এরিয়া কাজ করবো, প্যারাগ্রাফ এরিয়া। তাহলে এখানে দেখো প্যারাগ্রাফ এরিয়ার নাম কি দিয়েছি আমরা, প্যারাগ্রাফ এরিয়ার নাম দিয়েছি, ইচ্ছা মতো নাম দিতে পারো এখানে। এটা আমি কপি করলাম, নিয়ে দেখাচ্ছে যে ঠিক এখানে গিয়ে লিখে দিলাম প্যারাগ্রাফ এরিয়া, সরি আস্তে আস্তে দেখাই, পেস্ট করে দিলাম প্যারাগ্রাফ। এখানে ডট দিলাম, তো ক্লাস আছে ওখানে, তাই আগের মতোই এখানে গিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখানে লিখলাম ব্যাকগ্রাউন্ড কালার ইউলো দিলাম, ঠিক আছে, সেভ করে দিলাম। এবারে রিলোড করে দিলাম। দেখো এখানে কি কালার হয়েছে, গ্রিন কালার হয়ে গেছে, এখানে দেখো ইয়েলো কালার হয়ে গেছে পুরো এরিয়া জুড়ে। পিকচার এরিয়া যেটা আছে সেখানে কি আমি এখানে পিকচার এরিয়া যেটা আছে, পিকচার এরিয়া এটা নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে স্ট্যান্ডার্ড সাইজ এসে এখানে পেস্ট করে দিলাম এটা, তার আগে ডট চিহ্ন দিলাম যেহেতু ক্লাসের নাম আছে। দেওয়ার পর এখানে লিখলাম ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে, এখানে তাহলে পিঙ্ক দিলাম, পিঙ্ক কালার, গোলাপি ধরনের কালার, ঠিক আছে, সেভ করে দিলাম। এরপর আমি রিলোড করলাম, এই দেখো গোলাপি কালার হয়ে গেছে নিচে, দেখো এই যে নিচে দেখছে ডান দিকে নিচে চলে গেছে। তাহলে এখানে দেখো অটোমেটিক্যালি হয়ে গেছে সবুজ কালার, এখানে হলুদ কালার, এখানে পিঙ্ক কালার হয়ে গেছে। বুঝলা কি? এবার খুব সহজে আমরা পুরো ওয়েবসাইটকে ভাগ করা হবে ডিভিশনে। একটা টেমপ্লেট থাকে, একটা টেমপ্লেট তোমাকে দেখায়, আগের বেসে করানো হয়েছিল এরকম টেমপ্লেট সেখানে আছে। হ্যাঁ এটা একটা কাজ, এই যে এই টেমপ্লেট করতে দিয়েছিলাম, তো ক্লায়েন্ট এরকম কাজ দেয় অনলাইনে, বুঝতে পারো না, এর একটা ছবি কিন্তু পুরো ওয়েবসাইটের একটা ছবি পিকচার। তোমার এই ছবিটা কি করতে হবে, এই ছবিটাকে তোমাকে এই কোডিং এর মাধ্যমে, এরকম কোডিং এর মাধ্যমে জীবন্ত করতে হবে। হ্যাঁ কোডিং জীবন্ত করতে তোমার এরকম চলে আসবে অটোমেটিক্যালি, যেরকম এই লেখাগুলো সিলেক্ট হচ্ছে না, এরকম লেখাগুলো সিলেক্ট হবে। তুমি এখানে গিয়ে ক্লিক করতে হবে, ক্লিক করলে ফেসবুকে ইউটিউবে যাবে, এই ছবিগুলো দেখতে পাবা। এরকম তোমার কোডিং এর মাধ্যমে এরকম ওয়েবসাইট তৈরি করতে হবে। কাজ করতে হবে এই ইমেজটাকে, এটাই তোমার কাজ। আর এটা করার জন্য তোমাকে ওয়েব ডিজাইন শিখতে হলে তোমাকে HTML আর CSS শিখতে হবে, যেটা তোমাকে দেখিয়ে দিলাম কিভাবে HTML এবং CSS লিখতে হয়। জিনিসটা ক্লিয়ার রিঙ্কু? ক্লিয়ার? আচ্ছা, এই যে মনে করো এরকম একটা ছবি তোমার ক্লায়েন্ট দিবে, দিয়ে বলবো আমাকে একটা এরকম HTML CSS কোডিং দ্বারা এরকম জীবন্ত করে দাও। ঠিক এরকম ধরনের কোডিং করলাম, দেখো এই লেখাগুলো চলে আসছে, এগুলো সুন্দর করে সাজালে ঠিক দেখতে এরকম সুন্দরই হবে। ঠিক আছে, যেমন এখানেও কি আছে, এরকম যেন ভাগ করলাম ডিভিশনে, দেখো এই একটা ভাগ করলাম হেডিং এরিয়া, প্যারাগ্রাফ এরিয়া। হ্যাঁ এরকম ওয়েবসাইট করার পূর্বে এরকম ভাগ করে মানুষ, ঠিক আছে, প্রথম ভাগ করে তুমি দিতে হবে। এটা উপর দিকে আছে, নাম দিলে হেডার এরিয়া নাম দিলাম, এই যে উপর দিকে প্রথমটা। আর এটার নাম দিলে ব্যানার এরিয়া নাম দিলাম, যে বড় একটা ব্যানারের মতো দেওয়া আছে, ইচ্ছা মতো নাম দিতে পারো। হ্যাঁ তাহলে এটা হচ্ছে যে হেডার এরিয়া,
এটা হচ্ছে ব্যানার এরিয়া, এটা তোমার সার্ভিস এরিয়া। দেখো বিভিন্ন সার্ভিস দিচ্ছে এরকম, ওয়েব ডিজাইন, ইন্টারফেস ডিজাইন, প্রিন্ট ডিজাইন, ঠিক আছে? তুমি ইচ্ছে মতো নাম দিবা। জি জি আর এটার নাম হচ্ছে মনে করো মানে ফুডার এরিয়া, মানে মাথার দিকে আসতে নাম দিলাম হেডার এরিয়া, আর নিচে আসতে ফুডার এরিয়া নাম দিলাম, হেড উপর দিক থেকে হেডার এরিয়া নাম দিলাম, আর এটা হচ্ছে ফুডার এরিয়া নাম দিলাম। এই ব্যানারের মধ্যে একটি ব্যানার এরিয়া নাম দিলাম, এটা সার্ভিস দিচ্ছে সার্ভিস এরিয়া নাম দিলাম। তাহলে কয়টা ভাগ করলাম দেখো, 1 2 3 4, এই 4, হেডার, ব্যানার, সার্ভিস আর ফুটার। তাহলে এখানে 4টা এরিয়াতে ভাগ করলাম, বুঝলা কি? জি 4টে এরিয়াতে ভাগ করলাম। কেন ভাগ করলাম? এই কাজের সুবিধার্থে, কারণ এইভাবে আমি বিভিন্ন কালার দিব, ডিজাইন করবো, হ্যাঁ, এই জন্যে ঠিক এইভাবেই কাজ করার সময় যখন এই 4টা এরিয়া মানে 4টা ডিভিশনে ভাগ করলাম এটাকে, এই পুরো টেমপ্লেটকে ভাগ করলাম 4টে ডিভিশনে। একটা প্রথম ডিভিশন হচ্ছে হেডার এরিয়া, দ্বিতীয় ডিভিশন হচ্ছে ক্লাসের নাম হচ্ছে ব্যানার এরিয়া, পরবর্তী ক্লাসের নাম ডিভিশনের ক্লাসের নাম হচ্ছে সার্ভিস এরিয়া, তারপরটা হচ্ছে যে ফুটার এরিয়া। বুঝছিল না? ভাগ করে নিয়ে আস্তে আস্তে কাজ করতে হবে। হ্যাঁ, দেখো এখানে দেখো প্রথম যে এরিয়া আছে হেডার এরিয়া, দেখানে কি দিয়েছি? লেখা দিয়েছি, শুধু লেখা। দ্বিতীয় এরিয়ার মধ্যে কি দিয়েছি? এখানেও লেখা দিয়েছি। এবং তৃতীয় এরিয়ার মধ্যে দিয়েছি পিকচার, ছবি, এবং লিঙ্ক দিছি না? ওইরকম একইভাবে তুমি করতে হবে। এখানে প্রথম এরিয়ার মধ্যে হয়তো লেখা দিলা, দ্বিতীয় এরিয়ার মধ্যে ছবি দিতে হবে, ছবি যেহেতু এখানে আছে। তৃতীয় এরিয়ার মধ্যে লেখা, চতুর্থ এরিয়ার মধ্যে লেখা দিতে হবে। এবার এরিয়াতে ভাগ করতে হয় ডিভিশনের মাধ্যমে ক্লাস দিয়ে। বুঝতে বোঝা গেল কি? আমি চেষ্টা করেছি পুরো সিস্টেম তোমাকে বোঝানোর, যে ওয়েব ডিজাইন করার জন্য প্রত্যেকটা টুলস শিখতে হয় প্রথম অবস্থায়। HTML, যাকে বলা হয় হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এই ভাষাটা তোমাকে শিখতে হবে, যের মধ্যে ওয়েবসাইট স্ট্রাকচার তৈরি করা হয়। আর দ্বিতীয় শিখতে হবে CSS, ক্যাসকেডিং স্টাইল শিট। এই CSS এর মাধ্যমে এই HTML যে স্ট্রাকচার করলাম সেটা ডিজাইন করা হয়। কালার লাল করবা, যে ব্যাকগ্রাউন্ড দিলাম না কয়েক ধরনের, এই যে ব্যাকগ্রাউন্ড দিয়েছে এখানে, এরকম দেখাচ্ছে কয়েক ধরনের ব্যাকগ্রাউন্ড দিবা। হ্যাঁ, আবার ফন্ট সাইজ বড় ছোট করলাম, এটা মাঝখানে লেখাটা মাঝখানে নিয়ে গেলাম, এই ধরনের সব ধরনের স্ট্রাকচার বা ডিজাইন করলাম, এটা CSS করতে হয়। তো শিখালাম যে CSS 3 ভাবে করা যায়, কিভাবে CSS অ্যাড করতে হয়। ঠিক আছে? মানে পুরো ওভারঅল তোমাকে ধারণা দিলাম। এখন তুমি এই পুরো বিষয়টা যে বললাম ওইভাবে করবা। যদি কোনটা আটকে যায়, বুঝতে অসুবিধা হয়, কোনো ভুলে গেছে, বুঝতে পারতেছো না, আমাকে নক করবা। ঠিক আছে? আমাকে নক করলে আমি এক্সট্রা আবার প্রয়োজনে একটু বুঝিয়ে দিব। ওকে, এই হলো বিষয়। এই মুখস্থ করতে হবে না তোমাকে, জাস্ট বারবার করবা 2-3 বার। হেডলাইন নাই কিভাবে? আচ্ছা, জাস্ট আমি শেষ করি। জাস্ট 2-3 বার কি করবা, এটা 2-3 বার তুমি যখন করবে তখন অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে। মুখস্থ করার কোনো দরকার নেই, এটা মুখস্থ করে কিছু হয়, কিন্তু বুঝতে হবে বারবার। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিষয়, ইঞ্জিনিয়ারিং বিষয়গুলো কখন মুখস্থ করতে নেই, বাট বারবার বোঝার চেষ্টা করতে হবে। যদি বুঝতে না পারো, কোনো কারণে হচ্ছে না, তোমার এখানে ডিজাইন শো করছে না, বা কোড শো করছে না, কোড কারণে ডিজাইন মানে আসতেছে না, আবার নক করবো, আমি কিন্তু আবার শিখিয়ে দিই। ঠিক আছে? ভিডিওটা বন্ধ করে দিই।